আশা করছি ভয়েস ক্লিয়ার রয়েছে আর স্ক্রিন সবার কাছে ভিজিবল রয়েছে, রাইট? ওকে, তাহলে আজকে তোমরা মক টেস্ট দিয়েছো। আর মক টেস্ট কারা দিয়েছো দেখে নিয়ে একবার তোমাদের রেজাল্ট, তোমরাও দেখে নাও তোমাদের রেজাল্ট। ঠিক আছে, তোমরা তো নিজেরা দেখতে পেয়েছো রেজাল্ট, তাও আমি একবার তোমাদের শো করিয়ে দিচ্ছি সবার একসাথে রেজাল্ট। যতজন এক্সাম দিয়েছো ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি দেয়নি আর কি। চলো, যতজন দিয়েছে তাদের কে কোন পজিশনে রয়েছে একবার দেখে নাও। ওকে, রেজাল্টসে যদি যাই তো দেখতে পাচ্ছি আমরা টোটাল 5 জন এক্সাম দিয়েছে। ঠিক আছে, যারা এক্সাম দিচ্ছে না তোমাদের বলছি, এক্সাম যে সময়ে বলা হচ্ছে সেই সময়ে দেবে, তারপর কিন্তু আর দিতে পারবে না, লিঙ্ক কিন্তু ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, এক্সামের যে লিঙ্ক দেওয়া হয়েছিল তোমাদের, লিঙ্ক ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে আজকে 12টার মধ্যে। ঠিক আছে, রাত্রে 12টা অবধি চাইলে এক্সামটা দিয়ে দিতে পারো। ম্যাক্সিমাম তো দাওনি এক্সাম। ঠিক আছে, তো তোমরা এক্সাম দাও রেগুলার বেসিসে, তোমরা নিজেদের জাজ করো যে টপিকগুলো পড়া হচ্ছে সেগুলো কিরকম পারফর্ম করতে পারছো। তো হাইয়েস্ট দেখতে পাচ্ছি আমরা সঞ্চারই পেয়েছে 100%। ঠিক আছে, মানে 15টা প্রশ্ন ছিল, 15টা প্রশ্নই ঠিক করতে পেরেছে। তারপর প্রসেনজিৎ রয়েছে 93% রয়েছে, মানে আউট অফ 15 কোয়েশ্চেন্স 14 কোয়েশ্চেন্স ঠিক করতে পেরেছে। বাকি সবারই ভালোই রেজাল্ট রয়েছে। আর তনুশ্রী হয়তো রিসেন্টলি জয়েন করেছে বলে আহ, ঠিকঠাক হয়নি, বাট নেক্সট এক্সাম থেকে ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে, বাট যে রেকর্ডেড ক্লাসগুলো পেয়েছো সেগুলো ভালোভাবে দেখো এবং নিজেকে তৈরি করো। ওকে, আর যে জায়গায় অসুবিধা হবে সেই জায়গায় বলবে আমাকে। চলো, আজকের তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আগে একবার পুরোটা ডিসকাস করে দিই তোমাদের, তারপরে আজকের ক্লাস আমরা শুরু করবো। টোটাল 15 কোয়েশ্চেন্স রয়েছে, পুরো 15 কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করবো। ওকে, জাস্ট এ মিনিট। এই হচ্ছে আমাদের আজকের টেস্টের প্রশ্নগুলো। ওকে, দেখো প্রথম প্রশ্ন যা আমরা আলোচনা করেছি সেই অবধি কিন্তু এক্সাম ছিল। টোটাল আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে এই অবধি কতগুলো ক্লাস হয়েছে? ক্লাস হয়েছে আমাদের 4টে ক্লাস। আজকে ক্লাস নাম্বার 5 ফ্রম টিচিং অ্যাপটিটিউড। ওভারঅল ক্লাস আমাদের আজকে হবে যেটা ক্লাস নাম্বার 7। বাট আমরা ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড সাথে সাথে করছি। সপ্তাহের 3 দিনের ক্লাসের মধ্যে একদিন আমরা কি করছিলাম, ম্যাথস, রিজনিং, ডিআই এইগুলোর উপরে রাখিয়েছি। ঠিক আছে, আর 2 দিন হচ্ছে বাকি ইউনিটগুলোর জন্য। ওকে, দুটো ইউনিটের জন্য একদিন, কারণ এটা প্র্যাকটিস লাগবে এই দুটো ইউনিটের, সেই জন্য। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো কোয়েশ্চেন্সগুলোতে আমরা চলে আসি। দেখো প্রথম প্রশ্ন ছিল, দেখো এক্সাম তো দিয়েছো কিন্তু কোয়েশ্চেন্সগুলোকেও ডিসকাস করা আরো প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তুমি কি ভেবে অ্যান্সার দিয়েছো এবং প্রপার অ্যাকচুয়ালি কেন অ্যান্সার হচ্ছে, বা তোমার যেটা ভুল হয়েছে আর কি, যে প্রশ্নটি সেটা কেন ভুল হয়েছে সেটা বুঝতে পারবে তাহলে, সেই জন্য জরুরি রয়েছে। ওকে, মক টেস্টের যেটা হবে সেটা অ্যানালাইসিস করা। কি বলা হয়েছে এখানে, in which level of teaching the learners gets an opportunity to discriminate at length between positive and negative examples of concept. ওকে, তো কোন লেভেলে স্টুডেন্টরা পজিটিভ নেগেটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, এগুলোকে কি করতে পারে, প্রোজ অ্যান্ড কোনস, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্টের ম্যাটার বা কনসেপ্ট হোক বা আইডিয়াস হোক সেগুলোর রিলেটেড ডিসক্রিমিনেট করতে পারে। তো ডেফিনেটলি যখন স্টুডেন্ট কি করে তার কনসেপ্ট বিল্ডিং হয় বা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয় তখনই গিয়ে সেটা পসিবল রয়েছে। ওকে, তো তার মানে এর কারেক্ট অ্যান্সার হবে কি অপশন নাম্বার 3, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো, এই ধরনের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, কোডেড বেসড কোয়েশ্চেন্স বলি এটাকে আমি। ঠিক আছে, কারণ এখানে দেখো 5টি স্টেটমেন্ট থাকবে, 4টে 5টি স্টেটমেন্ট থাকবে এবং অ্যান্সার যেগুলো দেওয়া থাকবে সেগুলো কোড বেসডে থাকবে। আর এই কোয়েশ্চেন্সগুলোই কিন্তু সলভ করা সব থেকে ইজি হয়ে যায়। ওকে, দেখো কিভাবে, হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর অর্গানাইজিং টিচিং অ্যাট আন্ডারস্ট্যান্ডিং লেভেল। কি বলেছে,
আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এর ক্ষেত্রে যদি আমরা কি করি না অর্গানাইজ করি, তাহলে সেই ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্টস হয়। ফার্স্ট কি স্টেটমেন্ট বলেছে, গিভিং লার্জ নাম্বার অফ পজিটিভ নেগেটিভ এক্সাম্পলস অফ ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্ট বিং প্রেজেন্টেড। ওকে, তার মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং হতে হলে সেখানে কি হতে হবে, টিচারকে যে কনসেপ্ট পড়াচ্ছেন বা যে কনসেপ্ট বোঝাচ্ছেন সেখানে যতটা পসিবল ওকে স্টুডেন্টরা ফ্যামিলিয়ার সেই ধরনের এক্সাম্পলসগুলোকে সেট করতে হবে। ডেফিনেটলি ইট উইল বি পজিটিভ অর নেগেটিভ, রাইট। তার মানে স্টেটমেন্ট ওয়ান কারেক্ট রয়েছে রিগার্ডিং দিস কোয়েশ্চেন্স। ওকে, দ্যাট মিনস স্টেটমেন্ট ওয়ান কিন্তু হবে। ওকে, তাহলে অপশনগুলো এলিমিনেট করতে পারবে তাহলে এইভাবে। স্টেটমেন্ট ওয়ান যদি হয় তাহলে অপশন ওয়ানে দেখো রয়েছে ওয়ান, অপশন দুইও রয়েছে ওয়ান, বাকিগুলোতে নেই, সেই জন্য এগুলো এলিমিনেট হয়ে গেল। 3 এবং 4 অপশন অ্যান্সার হতে পারে না, কারেক্ট। দুয়ে কি বলেছে, প্রেজেন্টিং ফ্যাক্টস উইথ ফোকাস অন রিমেম্বারিং দ্য বেসিক ফিচার্স অফ আন্ডারলাইং দেম। যে কনসেপ্ট প্রেজেন্ট করা হচ্ছে সেই কনসেপ্ট থেকে এমনভাবে ফ্যাক্টসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে যাতে মনে রাখতে সুবিধা হয়। তো ডেফিনেটলি এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখা যায় না, এটা দেখা যায় মেমোরি লেভেল অফ টিচিং, মেমোরি লেভেল অফ টিচিং। তাহলে আমাদের দুই স্টেটমেন্ট কিন্তু আসবে না, হবে না। তাহলে এখানে দুই রয়েছে, সরি এখানে দেখো এই 3 আর 4 তো অলরেডি এলিমিনেট হয়ে গেছে, এগুলো অ্যান্সার হবে না। আর অপশন ওয়ানও দেখো এলিমিনেট হয়ে গেল, কেন? কারণ এখানে দুই রয়েছে স্টেটমেন্ট, ঠিক আছে, কারণ দুই তো হবে না, সেই জন্য তাহলে অ্যান্সার কি চলে এলো, অপশন নাম্বার দুই। বুঝতে পেরেছো কিভাবে ইজি হয়? তুমি যদি কনসেপ্ট জানো, কনসেপ্ট যদি মানে বুঝে নিয়েছো, ঠিক আছে, আমি যখন পড়িয়েছি এইভাবেই বুঝিয়ে বুঝিয়ে পড়েছি, তো সেই ক্ষেত্রে খুবই ইজি হয়ে যায় এই ধরনের কোয়েশ্চেন্সগুলো সলভ করতে। ডেফিনেটলি আগে তোমাকে কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে। তো আমরা যখন আলোচনা করেছি তোমরা সেখানেও অ্যান্সার দিতে পারছিলে, আর অ্যান্সার আমি কিছু কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করিয়েছিলাম লেভেলস অফ টিচিং যখন পড়িয়েছি, ঠিক আছে। তো সেইভাবেই বুঝিয়ে বুঝিয়ে করেছি তোমাদের। ওকে, বাকি তাও আমরা প্র্যাকটিস করছি যেহেতু, বাকি অপশনগুলো দেখে নেবো একবার, সরি স্টেটমেন্টগুলো দেখে নেবো। দেখো স্টেটমেন্ট থ্রিতে কি বলেছে, গিভিং অপরচুনিটি টু প্রম্পটলি সাপ্লাই দ্য নিডেড ইনফরমেশন। তো নিডেড ইনফরমেশন সাপ্লাই দেওয়া, এটাও ইনফরমেশন ফ্যাক্টস এগুলো যখনই থাকবে তখন সেটা মেমোরি লেভেলে আসবে। ওকে, তিন স্টেটমেন্টও তার মানে হবে না। কন্ডাক্টিং ডিসকাশন টু এক্সামিন দ্য প্রোজ অ্যান্ড কোনস অফ অ্যান ইস্যু, যেটা বললাম, ঠিক আছে। এগুলোকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, সুবিধা অসুবিধা বলতে পারো। তো এটা হচ্ছে কি প্রোজ মানে হচ্ছে সুবিধা, কোনস মানে হচ্ছে আহ, অসুবিধা, ঠিক আছে। এইভাবে যে কোনো সাবজেক্টের পজিটিভ নেগেটিভ এক্সাম্পল বলতে পারো। তো এটা চলে আসবে আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এখনই বলেছি একটু আগেই যে এটা প্রয়োজন আমাদের, ঠিক আছে। যে কোনো একটা আইডিয়া বা কোয়েশ্চেন যে কনসেপ্ট বোঝাতে গেলে প্রোজ এন্ড কোনস কি হবে, পজিটিভ নেগেটিভ এক্সাম্পলস কি, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো জরুরি, তবে কি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। তাহলে 4 হচ্ছে স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট ফোর এগুলো হয়েছে, আর 5ও হবে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। Providing opportunity to students to give their own interpretation of facts presented, যেগুলো পড়ানো হচ্ছে সেই রিগার্ডিং স্টুডেন্টদের নিজের কি থটস আছে সেটা তাদেরকে বলতে দিতে হবে, ঠিক আছে। ডেফিনেটলি এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে 1, 4 and 5 স্টেটমেন্ট কারেক্ট রয়েছে কি না আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এ এগুলো প্রয়োজন। চলো, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, in which level of teaching the teacher's role is more active rather than being interactive। কোন লেভেলের টিচিং আমরা টিচারের রোলেই বেশি দেখি এবং সেখানে ইন্টারাক্টিভ রোল। ইন্টারাক্টিভ রোল মানে বোথ টিচার এন্ড লার্নারকে আমরা দেখতে পাচ্ছি না, তারা কমিউনিকেট করছে, ঠিক আছে। তার মানে বেশি অ্যাক্টিভ টিচার, দ্যাট মিনস ওয়ান ওয়ে অফ কমিউনিকেশন দেখা যাবে আমাদের কোন লেভেল অফ টিচিং। তো ডেফিনেটলি এটা চলে আসবে হচ্ছে মেমোরি লেভেল, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি বলা হয়েছে এখানে, in which level of teaching there is optimum scope for cognitive interchange requiring analysis and synthesis। কোন লেভেলে অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস এগুলো দেখা যাবে, কগনিটিভ ইন্টারচেঞ্জ এগুলোকে বলে, ঠিক আছে, মানে কগনিটিভ হায়ারার্কির মধ্যে আসে এগুলো, ঠিক আছে। থটসের আমরা কোনো টপিকের উপর যখন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করি বা আমাদের নলেজকে
ম্যাক্সিমাইজ করি বা হাইয়েস্ট লেভেলের দিকে নিয়ে যাই, তখন আমাদের কি কি লাগে? প্রথমে ফ্যাক্টসকে আমরা রিমেম্বার করি, তারপরে আন্ডারস্ট্যান্ডিং করি বা কম্প্রিহেন্স করি, ঠিক আছে? সেই কনসেপ্টগুলোকে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পর সেগুলোকে সিনথেসিস করি, ঠিক আছে? এইভাবে পরপর যাই স্টেপসগুলো, যেগুলো আমরা ম্যাক্সিমাম অফ টিচিং এ পড়বো ডেফিনেটলি, ঠিক আছে? তো অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস আমরা দেখতে পাবো কোন লেভেলের টিচিং এ? তো এটা চলে আসবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এ আমরা দেখতে পাই, ঠিক আছে? কারণ কোনো আমরা যখন কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং করছি, তার মানে সেই ফ্যাক্টসগুলোকে অ্যানালিসিস করছি, সিনথেসিস করছি। ওকে, বিটুইন দ্য ফ্যাক্টস সেগুলোকে আমরা প্রিভিয়াস ফ্যাক্টের সাথে কি করছি না কানেক্ট করছি, সিনথেসিস অ্যানালিসিস এগুলোকেই বলে। আর রিফ্লেক্টিভ লেভেলে প্রবলেম প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, এই ধরনের কথা বললে সেটা রিফ্লেক্টিভ লেভেলে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে যে লেভেলগুলো থাকে সেখানে রিমেম্বারিং হলো, ঠিক আছে? রিমেম্বারিং এর পরে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন তারপর অ্যাপ্লিকেশন। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ডেফিনেটলি অ্যাপ্লিকেশন, তারপরে অ্যানালিসিস, তারপর সিনথেসিস, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অবধি ঠিক ঠিকই বলেছো। অ্যাপ্লিকেশন অবধি হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ঠিক আছে? এটা তো মেমোরি লেভেলে আসবে, রিমেম্বারিং ফ্যাক্টস মেমোরি লেভেলে, অ্যাপ্লিকেশন এন্ড কম্প্রিহেনশন এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ডেফিনেটলি অ্যানালিসিস এন্ড সিনথেসিস এটা রিফ্লেক্টিভ লেভেল, গুড। তারপরে ইভালুয়েশন আছে, ঠিক আছে? এইভাবে লেভেল আমরা দেখতে পাই, ঠিক আছে? তো ডেফিনেটলি এটার কারেক্ট অ্যান্সার অপশন 2 হবে। থ্যাংক ইউ। চলো নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। The communication process is active and interactive at a very high level in which of the following level of teaching? কোন লেভেলের টিচিং এ আমরা দেখতে পাই কমিউনিকেশন প্রসেস অ্যাক্টিভ থাকে অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ থাকে? ওকে, যেটা আসবে হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেলেই কি না কমিউনিকেশন ইন্টারঅ্যাক্টিভ হয় স্টুডেন্ট অ্যান্ড টিচারের মধ্যে, ঠিক আছে? হাইলি অ্যাক্টিভ স্টুডেন্টরাই থাকে রিফ্লেক্টিভ লেভেলে, দে আর লার্ন বাই প্রবলেম সলভিং, রাইট? অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, এখানে সেট 1 এর সঙ্গে সেট 2 ম্যাচ করতে হবে, ঠিক আছে? তিনটে লেভেল যেগুলো আমরা পড়েছি সেই লেভেলগুলো দেওয়া আছে, এবং এখানে সেট 2 তে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, যেগুলো এক্সপ্লেনার, এক্সাম্পলার্স বা কনসার্নস হচ্ছে রিলেটেড রিলেটেড টু সেট 1, যেগুলো দেওয়া আছে লেভেলস অফ টিচিং এর। ওকে, তো দেখো মেমোরি লেভেল মানে কি বোঝো? মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, এগুলোই বুঝি আমরা, ঠিক আছে? মেমোরি লেভেলে করানো হয় কি, যে টপিকটা পড়ানো হয় সেখানে শুধু কগনিটিভ প্রসেসের কোনো প্রয়োজন নেই, কি করতে বলে না মেমোরাইজেশন করতে বলে, ঠিক আছে? তো কোনটার সাথে যাবে দেখো, এই যে ফেসিলেটর রিকলিং অ্যান্ড রিকগনাইজিং অফ ফ্যাক্টস, ঠিক আছে? এটা আসবে, তাহলে 3 আসছে মেমোরি লেভেলের সঙ্গে। কোন অপশনে রয়েছে অপশন দেখতে দেখতে থাকবে, তাহলে তাড়াতাড়ি সলভ হবে, ঠিক আছে? দেখো আমরা দেখতে পাচ্ছি চারটে অপশনের মধ্যে একের সঙ্গে মানে এর সঙ্গে 3 রয়েছে, এরকম দুটো অপশন আছে। এরপর নেক্সট কি আছে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হয়? বিটুইন দ্য ফ্যাক্টস, প্রিভিয়াস লেভেলে যে ফ্যাক্টস গুলো মেমোরাইজ করেছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে বিটুইন দ্য ফ্যাক্টস এর মধ্যে রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ড ডেভেলপ করে বা রিলেশনশিপ চেষ্টা করে দেখা, ঠিক আছে? বা ডিসক্রিমিনেট করে পজিটিভ নেগেটিভ সেট অফ এক্সাম্পলসকে, তো এগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখতে পাবে। তো এখানে দেখো 4 এর সঙ্গে ম্যাচ করছে, এনহ্যান্স স্কোপ ফর সিইং রিলেশনশিপ অ্যান্ড মিনিংস বিটুইন দ্য ফ্যাক্টস। ওকে, তাহলে এটা চলে আসবে বি এর সঙ্গে 4, অপশন নাম্বার 1 এ রয়েছে, সেই জন্য অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। আর সি এর সঙ্গে দেখছি 1 ম্যাচ করছে, রিফ্লেক্টিভ লেভেল, এনকারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং, কগনিটিভ ইন্টারচেঞ্জ, ঠিক আছে? এই শব্দগুলো হাই লেভেলের হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল, তাহলে ক্রিটিক্যাল সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এই ধরনের শব্দগুলো থাকলে রিফ্লেক্টিভ লেভেল পড়বে, ঠিক আছে? সরি, আশা করছি বুঝেছো। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। Effectiveness of teaching has to be judged in terms of,
টিচিং কতটা এফেক্টিভ হচ্ছে এটা তুমি কিভাবে বুঝবে? চারটে অপশন দেওয়া রয়েছে। ওকে, তো ডেফিনেটলি এটা তখনই বোঝা যাবে যে টিচিং কতটা এফেক্টিভ হচ্ছে, লার্নার্স যারা রয়েছে বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের যে আউটকাম আসবে সেটা দেখে। ওকে, তোমরা যতজনই পড়ছো তার মধ্যে ম্যাক্সিমাম জন যখন কি করবে, নেট বা সেট ক্র্যাক করতে পারবে, দ্যাট মিনস সেটাই ডিনোট করবে যে আমি কতটা কিভাবে পড়াতে পারছি, ঠিক আছে, এটা এফেক্টিভনেসটা জাজ করবে। তো ডেফিনেটলি আউটকাম অফ দ্য স্টুডেন্টস এটা তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ডাজ নট ইম্প্যাক্ট টিচিং? কোন ফ্যাক্টর রয়েছে এখানে চারটে অপশনের মধ্যে, বলতে হবে তোমাকে, যে কি করবে না টিচিং এ কোনো ধরনের ইম্প্যাক্টই করতে পারবে না। ওকে, তো ডেফিনেটলি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কার কি আছে, এটা টিচিং কে কোনো এফেক্ট করতে পারবে না। অপশন নাম্বার 2 কারেক্ট হবে। বাকিগুলো দেখো, ক্লাসরুম অ্যাক্টিভিটিস ডেফিনেটলি টিচিং এর টিচিং এর ক্ষেত্রে, এফেক্টিভ টিচিং এর ক্ষেত্রে কি না ক্লাসরুম অ্যাক্টিভিটিস হাইলি ম্যাটার করে, এবং কেমন লার্নিং প্রসেসে কেমন এনকারেজ করতে পারছে টিচার, ওকে, এগুলো ম্যাটার করছে। লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের থ্রু থেকে লার্নিং করা বা লার্নিং বাই ডুইং, ঠিক আছে, লার্নিং উইথ রোল প্লেয়িং, এগুলো কি করে হাইলি ইম্প্যাক্ট করে টিচিংকে। তাহলে এগুলো সবসময় টিচিংকে ইম্প্যাক্ট করে থাকবে। আমাদের প্রশ্নে বলেছে ডাজ নট ইম্প্যাক্ট। ওকে, তো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড টিচারের বা স্টুডেন্টের কি আছে এটাতে কি ম্যাটার করবে? করবে না। টিচারের নলেজ, আমরা যখন পড়েছি, ঠিক আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিলেটিং টু টিচিং, ঠিক আছে, তখন আমরা দেখেছি টিচার্সের নলেজ, ওকে, টিচার্সের অ্যাটিটিউড, লার্নার্সের অ্যাটিটিউড, ঠিক আছে, সাপোর্টিং ম্যাটেরিয়ালস, লার্নিং এনভায়রনমেন্ট, এগুলো হাইলি ম্যাটার করছে। কেন করছে সেটা তো আমরা সেই টপিকেই পড়ে নিয়েছি। বাকি আজ তো আমরা কোয়েশ্চেন্স দেখছি, সেই ধরনেরই তো প্রশ্ন আসছে। এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন্স, ঠিক আছে, বিভিন্ন সময়ের প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে দেওয়া হয়েছিল। তাহলে এটা ভাববে না যেগুলো আমি নিজের থেকে বানিয়ে প্রশ্নগুলো দিয়েছি। প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। দেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং সেট অফ স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস দ্য নেচার অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং? টিচিং এর নেচার এবং অবজেক্টিভকে ডেসক্রাইব করছে এই ধরনের স্টেটমেন্ট কোনগুলো রয়েছে আউট অফ 6 স্টেটমেন্টস? ওকে, বলতে হবে অ্যান্ড কারেক্ট কোড সিলেক্ট করতে হবে যা নিচে চারটি অপশনে দেওয়া আছে। স্টেটমেন্ট এতে কি বলেছে? টিচিং এন্ড লার্নিং আর ইন্টিগ্রালি রিলেটেড। ডেফিনেটলি টিচিং এন্ড লার্নিং তো তারা রিলেট করছেই, কারণ যেখানে টিচিং হবে, ঠিক আছে, যেখানে টিচিং হচ্ছে, দ্যাট মিনস দ্যাট মিনস স্টুডেন্টরা কিছু না কিছু শিখতে পারছে, লার্নিং ইনক্লুডেড আছে তার মানে। ওকে, এটা ইন্টিগ্রালি রিলেটেড আছে। বাট এরকম বলতে পারবে না যে যেখানে লার্নিং হবে, ঠিক আছে, বুঝিয়েছি এগুলো কেন, যেখানে লার্নিং হবে সেখানে সবসময় যে টিচিং হচ্ছে, ঠিক আছে, বিকজ টিচিং এর জন্য একটা সার্কামস্টেন্সেস চাই, বাট লার্নিং এর জন্য সেই সার্কামস্টেন্সেস প্রয়োজন নেই। লার্নিং হচ্ছে একটা ব্রড কনসেপ্ট, আর টিচিং হচ্ছে তার থেকে লেস দেন বা স্মলার। ওকে, সাম এক্সটেন্ট আমরা বলতে পারবো কি না টিচিং হচ্ছে। ক্লিয়ার? লার্নিং প্রসেসে যে কেউ হতে পারে, বাট টিচিং প্রসেসে টিচার অ্যান্ড স্টুডেন্টস মাস্ট রিকোয়ার্ড। ক্লিয়ার? সেই জন্য সাম এক্সটেন্টে আমরা লার্নিং হলে টিচিং বলতে পারবো। হ্যাঁ, কে বলছো তুমি? তনুশ্রী, হ্যাঁ। তুমি তো প্রথম থেকে ক্লাস করোনি, সেই জন্য এই প্রশ্নগুলো আসছে। টিচিং লার্নিং এর যখন ডিফারেন্স বুঝিয়েছি, হ্যাঁ, তুমি যে রেকর্ডেড ক্লাসগুলো আছে পরপর ক্লাসগুলো দেখো, বুঝতে পারবে। আমি কি বলছি, টিচিং এর জন্য কি চাই, একটা এনভায়রনমেন্ট চাই যেখানে টিচার স্টুডেন্টস থাকবে, ঠিক আছে, সেখানে এটা হতে পারে যে টিচারের বেশি রোল থাকছে, ঠিক আছে, মানে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ হতে পারে বা লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ হতে পারে, বাট মাস্ট বি নিডেড টিচার অ্যান্ড স্টুডেন্টস, বা টিচার অ্যান্ড স্টুডেন্টস থাকবে সেখানে। বাট লার্নিং এর ক্ষেত্রে কি হয়, এনিওয়ান ক্যান লার্ন বাই দেয়ার সারাউন্ডিংস, ঠিক আছে, দেয়ার উইথ দেয়ার পেরেন্টস, বা তাদের যে বড়রা রয়েছে, এল্ডার্স রয়েছেন, তাদের কাছ থেকে শিখতে পারবেন, ঠিক আছে, বা থ্রু এক্সপেরিয়েন্সিং, ঠিক আছে, ট্রায়াল অ্যান্ড এরর, হ্যাঁ, নিজের নিজের থেকে শিখতে পারবে। তুমি অনেক কিছু ভুল করছো সারা জীবন ধরে, ঠিক আছে, আর সেখান থেকেই কিছু কিছু শিখে শিখে আসছো,
ঠিক আছে, যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট তুমি নিজেই বুঝতে পারছো এক্সপিরিয়েন্সের থ্রু থেকে। তো লার্নিং এর জন্য এনিওয়ান ক্যান লার্ন দেয়ার ওন, ঠিক আছে, মানে যে কেউ নিজে নিজে শিখতে পারে, বাট টিচিং এর ক্ষেত্রে টিচার এন্ড স্টুডেন্ট মাস্ট। সেই জন্য বলছি যেখানে টিচিং হবে সেখানে তো লার্নিং হচ্ছেই, বাট যেখানে লার্নিং হবে সেখানে টিচিং নাও হতে পারে, বাট সাম এক্সটেন্টে টিচিং হতে পারে, ঠিক আছে, এটা বলছি। চলো, দ্যাট ইজ ওয়াই টিচিং এন্ড লার্নিং ইন্টিগ্রালি রিলেটেড। তাহলে এ হবে, যা নেচার এন্ড অবজেক্টিভকে টিচিং এর কি করছে না, ডিনোট করছে। তাহলে এই স্টেটমেন্ট কারেক্ট হবে, এই স্টেটমেন্ট কারেক্ট হবে। এরকম দেখো দুটো অপশন রয়েছে, তাহলে অপশন 2 and 4 হবে না। এরপর কি বলেছে বিতে, তাহলে অ্যান্সার হতে পারে 1 and 3 অপশন। বি বলেছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টিচিং এন্ড ট্রেনিং, এটা বলেছে টিচিং এন্ড ট্রেনিং এর মধ্যে নো ডিফারেন্স, বাট দে হ্যাভ ডিফারেন্স, ঠিক আছে, এটা ডিফারেন্স রয়েছে। তাহলে এটা আমাদের ডিনোট করছে না বি, তাহলে বি দেখো এখানে রয়েছে বলে এই অপশনটাও এলিমিনেট হয়ে গেল, এটা কারেক্ট হয়ে যাবে অপশন নাম্বার 3, এ সি এন্ড এফ। Concerns of all teaching is to ensure some kind of transformation in students, definitely যেখানে টিচিং হবে সেখানে সেই যে কোনো ধরনের টিচিং হোক না কেন সেটা এনশিওর করবে স্টুডেন্টদের ট্রান্সফরমেশন, ঠিক আছে, মানে স্টুডেন্টদের টিচিং এর উদ্দেশ্য কি, টিচিং এর উদ্দেশ্য হচ্ছে মেন যে অ্যাকচুয়ালি মোটো টিচিং এর, সেটা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। তো ডেফিনেটলি ওভারঅল ডেভেলপমেন্ট মিনস দেয়ার হ্যাভ সাম ট্রান্সফরমেশন ইন স্টুডেন্টস, রাইট। তাহলে এটা চলে আসবে কারেক্ট, এ কারেক্ট হলো, সি কারেক্ট হলো, আর এফ কারেক্ট হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এফ এ কি বলেছে, টিচার ইজ এ সিনিয়র পার্সন, ডেফিনেটলি যেখানে টিচার অ্যান্ড স্টুডেন্টস রয়েছে, তো স্টুডেন্ট টিচার তো ডেফিনেটলি কি হবে সিনিয়র পার্সন, সরি সিনিয়র পার্সন সবসময় হবে এরকম তো নয়, ঠিক আছে, এরকম নয়, এটা হবে না, এফ এখানে রয়েছে, কি বলেছে এখানে, এটা আসবে না, সেই জন্যই তো ই আসছে না, ইতে বলেছে সবসময় সিনিয়র পার্সন হবে, ঠিক আছে, এ টিচার ইজ এ সিনিয়র পার্সন, সিনিয়র পার্সন মানে কি এরকম অ্যাবাভ 60 এজ হবে এরকম, মানে সিনিয়র পার্সন বলতে চাইছে যে স্টুডেন্টের থেকে সবসময় ম্যাচিউর থাকবে, বাট এরকম নয়, যে কিছু শেখাবে সেই টিচার হবে, টিচার বা মেন্টর বা ইনস্ট্রাক্টর হিসেবে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সবসময় এটা হবে না, এটা হবে এফ হবে, কি বলেছে টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট, ডেফিনেটলি এটা সোশ্যাল অ্যাক্ট, বাট লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট, এটাই বলছি না, কারণ টিচিং এর মধ্যে আমরা একটা প্রসেস দেখছি, টিচার অ্যান্ড সাম 2 or more স্টুডেন্টস থাকছে যেখানে, বা এই গ্রুপ অফ স্টুডেন্টস থাকছে, এবং সেখানে একটা প্রসেস কাজ করছে, একটা সার্টেন এনভায়রনমেন্টের মধ্যে টিচিং হয়, রাইট, এইভাবে। বাট লার্নিং পার্সোনাল অ্যাক্ট, আমার নিড অ্যাকর্ডিংলি আমি লার্ন করবো, হোয়াট এভার আই ওয়ান্ট টু নো, ঠিক আছে, যেটা আমি জানতে চাইবো তার উপর বেস্ট করে আমি শেখার চেষ্টা করবো, তাহলে এটা পার্সোনাল অ্যাক্ট হয় লার্নিং, ঠিক আছে, এগুলোই তো নেচার অ্যান্ড ক্যারেক্টার ডিনোট করছে টিচিং এর। এ সি অ্যান্ড এফ, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে, স্টেটমেন্ট 1 এ বলা আছে, দেখো স্টেটমেন্ট বেসড প্রশ্নগুলোতে কি দেখতে হয়, ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে, ট্রু অ্যান্ড ফলস দেখতে হয়, নাথিং। বলা হয়েছে the objective of the memory level of teaching is to develop rational and critical thinking among students। বলো মেমোরি লেভেল, আমি একটু আগে কি বললাম, এখানে কোনো কগনিটিভ প্রসেসের কাজেই লাগে না, ঠিক আছে, মানে কগনিটিভ প্রসেস কাজে লাগছে না, বাট কগনিটিভ তো কাজে লাগবে, কারণ তোমাকে মনে করতে হবে মুখস্থ করতে হবে, তো সেখানে মাথা প্রয়োজন নেই, ডেফিনেটলি আছে, ঠিক আছে। তাহলে রেশনাল থিঙ্কিং এর জন্য কি, এটা আলাদা লেভেলের একটা থিঙ্কিং এর কথা বলছি, রেশনাল থিঙ্কিং বা ক্রিটিক্যালি থিঙ্কিং, ডিসিশন মেকিং ক্যাপাসিটি, এগুলোর জন্য একটা হাইয়েস্ট লেভেলের কগনিটিভ প্রসেস প্রয়োজন, ঠিক আছে, তো এটা আমরা মেমোরি লেভেলে দেখতে পাই না, দ্যাট মিনস এটা ইনকারেক্ট হয়ে গেল। দ্য অবজেক্টিভ অফ মেমোরি লেভেল ইজ নট টু ডেভেলপ রেশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্য অবজেক্টিভ অফ মেমোরি লেভেল অফ টিচিং ইজ টু মেমোরাইজ দ্য ফ্যাক্টস হোয়াট এভার প্রেজেন্টেড বাই টিচার্স, ওকে। চল, এটা তাহলে ইনকারেক্ট হয়ে গেল, বা ফলস হলো। স্টেটমেন্ট 2 তে কি বলেছে, দ্য অবজেক্টিভ অফ দ্য রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইজ দ্য অ্যাবিলিটি টু ডেভেলপ
independent thinking, decision making among the students, definitely critical thinking, decision making, প্রবলেম সলভিং অ্যাটিটিউড, এটাই তো ডেভেলপ করার বা অবজেক্টিভ হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলের। দ্যাট মিনস স্টেটমেন্ট টু ট্রু হবে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? ফলস হলো স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু ট্রু হলো। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 দেখো। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে? বেসিক রিকোয়ারমেন্টস ফর এফেক্টিভ টিচিং। এফেক্টিভ টিচিং এর বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি কি আছে? 5টি স্টেটমেন্ট রয়েছে। স্টেটমেন্ট এ তে বলেছে টিচিং অনলি হোয়াট ইজ ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম। টিচিং হবে সেই রকমের। এফেক্টিভ টিচিং বলতে সেই রকম টিচিংকে বলেছে যেখানে সিলেবাসে যা আছে সেগুলো পড়িয়ে দাও। ডেফিনেটলি এটা হবে না, ঠিক আছে। এফেক্টিভ টিচিং তখনই হবে যেখানে ম্যাক্সিমাম আউটকাম গেট ফোকাসড হবে। তাহলে ম্যাক্সিমাম আউটকাম কখনো আসতে পারে না যখন তুমি সিলেবাসটা রটিয়ে দেবে স্টুডেন্টদেরকে। ওভারঅল ডেভেলপমেন্ট করতে হবে, তাদের পার্সোনালি তাদেরকে মোটিভেটেড করা, এনকারেজেস করা টুয়ার্ডস দ্য লার্নিং প্রসেস, ঠিক আছে। বা স্টুডেন্টদের যেটা তাদের যে গোল, সেই গোলে তারা কিভাবে পৌঁছাবে সেই দিকে এনকারেজ করা, ঠিক আছে। এইভাবে ওভারঅল ডেভেলপমেন্ট করতে হয় স্টুডেন্টদের, ঠিক আছে। তো সেটাই হবে অ্যাকচুয়ালি এফেক্টিভ টিচিং এর রিকোয়ারমেন্টস, নট যে শুধুমাত্র কারিকুলাম বা সিলেবাসে যা মেনশন রয়েছে সেগুলো পড়িয়ে দাও আর টিচারের কাজ ফিনিশ হয়ে গেল, ঠিক আছে। টাইম টু টাইম ইভ্যালুয়েশন করা, এগুলো প্রয়োজন রয়েছে। বি থেকে কি বলেছে? গুড কমিউনিকেশন স্কিল। ডেফিনেটলি এফেক্টিভ টিচিং এর বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল। নট অনলি টিচার্স বাট অলসো স্টুডেন্ট হ্যাভ দ্য গুড কমিউনিকেশন স্কিল। দ্যাটস ওয়াই টিচার অ্যান্ড স্টুডেন্টস ক্যান ইন্টারাক্ট। ওকে, প্রো ইন্টারাক্টিভ তাহলে হতে পারবে, নট ইন্টারাক্টিভ, প্রো ইন্টারাক্টিভ। ওকে, তাহলে এটা আসবে। তাহলে ওয়ান দেখো, সরি, এ আসছে না বি আসছে, এখান থেকে কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে। এ আসছে না বি আসছে, এ আসছে না ক্যান্সেল করো, এ আসছে না ক্যান্সেল করো, 1 and 4 তো এমনিতেই ক্যান্সেল হয়ে গেল, বি আসবে আর বি রয়েছে একটাই অপশন, হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটা কেন হলো না? কারণ বি স্টেটমেন্ট নেই এখানে। ক্লিয়ার? ডি এন্ড ই হবে। ডি তে কি বলেছে? সাবজেক্ট নলেজ। ডেফিনেটলি সাবজেক্ট নলেজ তো ম্যাটার করবেই। যখন সাবজেক্ট নলেজ থাকবে যত ভালো টিচারের, তত ভালো জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারবে, এক্সাম্পল সেট করতে পারবে রিগার্ডিং দিস টপিক হোয়াট এভার চুজ। ওকে, ability to connect with students, that is the very much important criteria for effective teaching। কারণ স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট হতে পারা, হোয়াট অ্যাকচুয়ালি স্টুডেন্টস ওয়ান্ট, এটা যখন বুঝতে পারবে টিচার, আর সে অ্যাকর্ডিংলি যদি মডিউল প্ল্যান করে টিচার, তাহলে সেটা ভাবো কতটা এফেক্টিভ হবে। হাইলি এফেক্টিভ হবে অ্যান্ড স্টুডেন্টসরা হাইলি এঙ্গেজড হতে পারবে ওই টপিকে। ক্লিয়ার? তাহলে হলো আমাদের বি, ডি অ্যান্ড ই। সি হচ্ছে না কেন? রিগড টিচিং অ্যাপ্রোচ। কখনো কঠিন ভাবে কোনো জিনিসকে বা জোর জবরদস্তি করা কি যায়? যায় না। রিগড টিচিং অ্যাপ্রোচ কখনো হবে না, অলওয়েজ ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে। টিচিং অ্যাপ্রোচ অলওয়েজ ফ্লেক্সিবল হবে, যখন যেটা নিডেড হবে তখন সেই ধরনের জিনিসপত্র অ্যাভেলেবেল করাতে হবে, ঠিক আছে। এবং সেইভাবে যেমন চেঞ্জিং, ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, সেই ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড অ্যাকর্ডিংলি অ্যাডপ্ট করতে হবে টিচারকে, ঠিক আছে, আর সেইভাবে পড়াতে হবে। চলো নেক্সট দেখো, এফেক্টিভনেস অফ সাপোর্ট মেটেরিয়ালস। ঠিক আছে, কোন ফ্যাক্টরগুলো আছে নিচের যেগুলো কি করছে না, সাপোর্টিং যে মেটেরিয়াল টিচিং এর জন্য যে বিভিন্ন টিচিং এডগুলো প্রয়োজন, যেমন ধরো স্মার্ট বোর্ড হলো, ক্লাসরুম এনভায়রনমেন্ট সঠিক হওয়া, ঠিক আছে, সারাউন্ডিং এনভায়রনমেন্টস, তারপরে টিচার, স্টুডেন্টস, ব্ল্যাকবোর্ড হতে পারে, ঠিক আছে, ডাস্টার হতে পারে, বা পেন ট্যাবলেট হতে পারে, স্মার্ট বোর্ড হতে পারে, যেগুলো দরকার হয় টিচিং লার্নিং প্রসেসে সবগুলোকে টিচিং এড বলে। তার মধ্যে একটা টিচিং এড হচ্ছে সাপোর্টিং ম্যাটেরিয়াল, যে স্টুডেন্টদেরকে তুমি কি ফেসিলিটেট করছো পড়ার জন্য। তো এই সাপোর্টিং যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে কেমন হতে হবে এফেক্টিভনেস অফ টিচিং এর জন্য? ডেফিনেটলি ইট শুড বি ক্লিয়ারিটি। যে সাপোর্টিং ম্যাটেরিয়াল স্টুডেন্টদেরকে প্রোভাইড করবে সেটা সব সময় কি হতে হবে না, ক্লিয়ারিটি থাকতে হবে তার মধ্যে, অ্যান্ড কম্প্রিহেন্সিবিলিটি।
ওকে, এটার মানে কি, যে টপিক রয়েছে বা যে টপিকের উপরে লেকচার হচ্ছে বা পড়ানো হচ্ছে, সেই টপিকের ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট উইথ শর্ট অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ কাভার্ড হতে হবে। অ্যান্ড যেমন স্টুডেন্টদের ক্যাপাসিটি আছে, ঠিক আছে, সেই ধরনের টার্মিনোলজি ইউজ হতে হবে, মানে শব্দ ইউজ হয়ে সঠিক সুন্দরভাবে সহজভাবে সেই ম্যাটেরিয়ালটা গোছানো হতে হবে, ঠিক আছে। কম্প্রিহেন্সিবিলিটি মানে এটাকেই বোঝায়, মানে যেটা বোঝা যাবে, ঠিক আছে। যদি কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা থাকে ম্যাটেরিয়ালটা, তাহলে স্টুডেন্টরা পড়ে বুঝতেই পারবে না, তাহলে সেটা আর কি হলো, নট আন্ডারস্ট্যান্ডেবল হয়ে গেল সেটা। ওকে, কম্প্রিহেন্সিবিলিটি হতে হবে, মানে বোঝার মতো হতে হবে। কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস, ডেফিনেটলি অনেক বেশি কোয়ান্টিটি দিয়ে দেবে সেটা ম্যাটার করবে না, বা সেটা এফেক্টিভনেস অফ সাপোর্টিং ম্যাটেরিয়ালসকে বলছে না, ঠিক আছে। এটা কি হতে হবে, কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়ালস হতে হবে, নট কোয়ান্টিটি। ফোকাস অন কোয়ালিটি। ওকে, এটা আসবে না, এটা আসবে, এর মধ্য দিয়ে অ্যান্সার হয়ে যাবে। এ আসছে, এখানেও এ আছে, দুটোই হতে পারে। এগুলোতে নেই এ, এগুলো হবে না, 3 and 4 অপশন হবে না। ক্লিয়ার। সিতে কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য লার্নার্স এজ এন্ড লেভেল। সাপোর্টিং মেটেরিয়ালসকে তো সেই রকমই হতে হবে, যেমন ক্যাপাসিটি আছে স্টুডেন্টদের, তাদের এজ অ্যান্ড লেভেল অ্যাকর্ডিংলি সাপোর্টিং মেটেরিয়াল তৈরি করতে হবে যাতে তারা বুঝতে পারে। সি আসবে। ডিতে বলেছে রিলেভেন্স টু দ্য লার্নিং অবজেক্টিভ, যে মডিউল যে লার্নিং অবজেক্টিভ আছে সেই মডিউলস বা সেই লার্নিং অবজেক্টিভ অ্যাকর্ডিংলি সাবজেক্ট সাপোর্ট মেটেরিয়ালগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, মানে রিলেভেন্সি থাকতে হবে লার্নিং অবজেক্টিভের সাথে। যে কোনো দিয়ে দিলে তো হবে না সেটা এফেক্টিভনেস সাপোর্টিং মেটেরিয়ালগুলো, ঠিক আছে। তাহলে এ সি ডি সবগুলোই হবে সাপোর্টিং মেটেরিয়ালসের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য এফেক্টিভনেস অফ দ্য সাবজেক্ট সাপোর্ট মেটেরিয়ালস। ক্লিয়ার। মানে কোন কোন বিষয়গুলো আছে, ফ্যাক্টরস গুলো আছে যেগুলো কি করবে না সাপোর্টিং ম্যাটেরিয়াল গুলোকে এফেক্টিভ বানাবে। এফেক্টিভ মানে কি, ম্যাক্সিমাম আউটকাম আসবে সেখান থেকে, এটা কি এফেক্টিভনেস বল। ক্লিয়ার। তাহলে এ সি ডি এগুলো যদি থাকে, একটা নোটসের, ধরো তোমরা নোটস বললে বেশি ভালো বুঝবে সাপোর্টিং ম্যাটেরিয়াল থেকে, ঠিক আছে। তো তাহলে সেগুলো কি ক্লিয়ার হতে হবে, কম্প্রিহেন্সিবিলিটি থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েটনেস হতে হবে, স্টুডেন্টদের যেমন ক্যাপাসিটি আছে বোঝার এবং তাদের বয়সের এবং তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং তার উপর বেস্ট করে বানাতে হবে। এবং অবশ্যই আমি যদি তোমাদের নেটের পড়াচ্ছি আর অন্য জায়গার একটা ইউপিএসসির একটা ম্যাটেরিয়াল দিয়ে দিই, তাহলে কি সেটা হবে অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। সেটা রিলেভেন্স থাকতে হবে, যা লার্নিং অবজেক্টিভ রয়েছে সেই রিলেটেড। ক্লিয়ার। দেখো নেক্সট কোয়েশ্চেন, তাহলে এটার অ্যান্সার কি গেল, অপশন নাম্বার 2, ঠিক আছে, এ সি ডি। বিটা হচ্ছে না, কারণ এখানে কোয়ান্টিটির কথা বলেছে, কোয়ালিটি যদি থাকতো তাহলে 4টেই হতো। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো কি বলেছে এখানে, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। Characteristics of teaching. From the list given below, identify these statements which are related to the characteristics of teaching. টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স কে ডিনোট করছে বা রিলেট আছে সেরকম স্টেটমেন্ট কোনগুলো। আর এখানে কোড রয়েছে, 4টে অপশন আছে, আগে দেখে নাও পরপর। স্টেটমেন্ট এতে কি বলেছে, টিচিং ইজ এ পার্সোনাল এক্ট। দেখো একটু আগে কিন্তু আমরা এটা পড়েছি, টিচিং নট পার্সোনাল এক্ট, টিচিং ইজ এ সোশ্যাল এক্ট। তাহলে এটা গেল, এ হবে না অ্যান্সার। এ রয়েছে সেরকম অপশনগুলোকে বাদ দাও, একটাই রয়েছে, তাহলে 2 অপশন অ্যান্সার আসবে না। বাকিগুলো দেখো, বিতে কি বলেছে, দ্য গোল অফ অল টিচিং ইজ টু কজ লার্নিং। ডেফিনেটলি যেখানে টিচিং হবে সেখানে তার মানে লার্নিং তো হচ্ছেই, যে কোনো টিচিং হোক না কেন তার গোল হচ্ছে কিছু না কিছু লার্নিং করা। তো এটা তো ঠিক হলো, তার মানে বি কারেক্ট। সিতে কি বলেছে, টিচিং ইনভার্সিবলি ইমপ্লাইজ চেঞ্জিং দ্য অপিনিয়ন অফ আদার্স। ঠিক আছে, তাহলে বি হচ্ছে, বি যদি হয় তাহলে বি রয়েছে এরকম অপশন আছে দুটো, ঠিক আছে, বি হবে এরকম অপশন রয়েছে দুটো। আর এখানে আমরা সিতে কি দেখছি, আর সি দেখো বি রয়েছে এরকম দুটোই অপশন আছে, আর অলরেডি অপশন 2 কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ এখানে এ রয়েছে, বিকজ অফ স্টেটমেন্ট এ। তাহলে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার 3 হবে। কত সহজভাবে হয়ে যাচ্ছে অ্যান্সারগুলো। ওই জন্যই আমি বলি সবসময় স্টুডেন্টদের, কোডেড বেসড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করা সব থেকে ইজি, ঠিক আছে। তাহলে এখানে সি কিন্তু হবে না, ঠিক আছে। অপিনিয়ন চেঞ্জিং হবে কেন, ইনভার্সিবলি হবে কেন, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটাই হবে। টিচিং ইজ ট্রায়াডিক রেদার দেন ডায়াডিক। টিচিং ডেফিনেটলি ট্রায়াডিক, বিকজ এখানে টিচার রয়েছে, স্টুডেন্ট রয়েছে, অ্যান্ড কারিকুলাম ম্যাটেরিয়াল বা কারিকুলাম আছে, 3টে আছে।
তিনটে যখন কানেক্টেড হবে, ঠিক আছে, তবে গিয়ে যে গোল টিচিং এর বা অবজেক্টিভ সেটা অ্যাচিভ হবে। ঠিক আছে, ট্রায়াডিক সেই জন্য বলে টিচিংকে। টিচিং মিনস সেলিং আইডিয়াস, ঠিক আছে, টিচিং মিন কি সেলিং আইডিয়াস, ডি কারেক্ট রয়েছে। ঠিক আছে, ট্রায়াডিক নয়, ট্রায়াডিক হচ্ছে রেদার দিন ডায়াডিক। দেখবে এটা বোঝানো আছে ক্লাস নাম্বার 1-এ। সেলিং আইডিয়া এটা হবে না, এফ হবে। টিচিং মিনস রিচিং দ্য মাইন্ডস অফ স্টুডেন্ট। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে ডেসক্রাইব করছে এখানে কোন স্টেটমেন্টগুলো। এতে কি বলেছে, সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন টু প্রমোট রিটেনশন অফ ফ্যাক্টস প্রেজেন্টেড। দেখো, সিস্টেম স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন, সিস্টেমেটিক প্রেজেন্টেশন, ঠিক আছে, মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, রট লার্নিং, এইসব শব্দগুলো যখন লেখা থাকবে মেমোরি লেভেলে দেখা যায়। তিনটে লেভেলের টিচিং তোমাদেরকে ভালোভাবে পড়ি, চারটে লেভেলের, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল আর অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। এটা মনে হয় ক্লাস নাম্বার 2-এ করানো ছিল। ঠিক আছে, দেখো ক্লাসগুলো যারা দেখোনি বুঝতে পারবে। আর বেশি এক্সপ্লেন করছি না কারণ অনেক টাইম লেগে যাচ্ছে। নেক্সট দেখো, এটা তার মানে আসবে না। ঠিক আছে, বি কি বলেছে, গিভিং লার্জ নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ এক্সাম্পলস টু এক্সপ্লেন দ্য কনসেপ্ট। ডেফিনেটলি এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখতে পাই, পজিটিভ নেগেটিভ এক্সাম্পলস দিয়ে বোঝাতে হবে, তবে গিয়ে তো আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। তাহলে এ হবে না, বি হবে। ঠিক আছে, এ হবে না, ক্যান্সেল হয়ে গেল, এখানে বি নেই বলে এটাও ক্যান্সেল হয়ে গেল। আবার কিন্তু দুই জায়গায় বি আছে, তাহলে আমাদের আবার দেখতে হবে, সি আর ডি দুটো দেখলে কারেক্ট অ্যান্সার চলে আসবে। সিতে বলেছে ইনসিস্টিং অন এফেক্টিভ স্টোরেজ অফ ইনফরমেশন। স্টোরেজ অফ ইনফরমেশন, মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, এগুলো থাকলে মেমোরি লেভেল। ঠিক আছে, তার মানে সি আসবে না। তাহলে দেখো, সি যদি না আসে, দুটো অপশনের মধ্যে সি রয়েছে এখানে বলে এই অপশনটি ক্যান্সেল হয়ে গেল। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, মানে বি এন্ড ডি হবে। ঠিক আছে, তাহলে ডিতে কি বলেছে, হেল্পিং টু প্রমোট সিইং রিলেশনশিপ অ্যামং ফ্যাক্টস। ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা এরকমই দেখতে পাবো যে তাদের কাছে ফ্যাক্টস রয়েছে বা অলরেডি তাদেরকে মেমোরি লেভেলে বোঝানো হয়েছে ফ্যাক্টস বা প্রেজেন্ট করা হয়েছে টিচারের দ্বারা। ঠিক আছে, যে ফ্যাক্টসগুলো স্টুডেন্টরা জানে, সেই ফ্যাক্টসগুলোর মধ্যে যখন তারা রিলেট করতে পারবে, ঠিক আছে, তখনই গিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তার মানে হচ্ছে। এটা হলো ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এটা রিফ্লেক্টিভ লেভেলে। ওকে, চল, এই হলো। নেক্সট দেখো, লাস্ট কোয়েশ্চেন, which characteristics of teaching emphasizes creating a supportive and respectful classroom atmosphere that encourages student participation and engagement। ঠিক আছে, এখানে চারটের মধ্যে কোন বিষয়টি হবে যা কি করবে, স্টুডেন্টদেরকে এনকারেজ করবে, তাদের পার্টিসিপেশন এবং ইন্টারেস্টিং ওয়েতে তারা এঙ্গেজ হতে পারবে ওই কারিকুলামের মধ্যে। তো কোন সাপোর্টিভ বা রেসপেক্টফুল ক্লাসরুম অ্যাটমসফিয়ার থাকবে, পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। ওকে, পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট এটা করতে পারে। ওকে, এখানে যেহেতু রেসপেক্টফুল ক্লাসরুম অ্যাটমসফিয়ারের কথা বলছে, তার মানে ওই এনভায়রনমেন্টের কথা বলছে। পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট হতে হবে, তবে গিয়ে পসিবল আছে স্টুডেন্টরা পার্টিসিপেশনও করতে পারবে বেটার ওয়েতে আর এনগেজও হতে পারবে কোর্স কন্টেন্ট বা সাবজেক্ট ম্যাটারের উপর যেটা তাদেরকে পড়ানো হচ্ছে। ক্লিয়ার? তার কোয়েশ্চেন্সগুলো আমরা সবগুলো ডিসকাস করেছি। বাকি চলো আজকের আমরা ক্লাসে যাই। এর মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকছে তাহলে তোমরা বলো।
ওকে, বুঝতে পেরেছো? চলো আজকের আমরা ক্লাস শুরু করছি। ওভারঅল ক্লাস নাম্বার 7 আজকে আমাদের। বাট টিচিং অ্যাপটিটিউডের যদি বলি, তাহলে টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে আজকে আমাদের ক্লাস নাম্বার 5। ওকে, টিচিং অ্যাপটিটিউড ইউনিট 1 আলোচনা করছি, আর মেথডস অফ টিচিং আমরা আলোচনা করছি। মেথডস অফ টিচিং এর অলরেডি একটা ক্লাস কিন্তু হয়ে গেছে। লাস্ট ক্লাস যেটা হয়েছিল টিচিং অ্যাপটিটিউড থেকে, সেটাই ছিল মেথডস অফ টিচিং এর, যেখানে আমরা মেথডস অফ টিচিং রিলেটেডই আলোচনা করেছি। আজকে আমরা ইন্ডিভিজুয়াল মেথডস গুলো আলোচনা করব, কি কি মেথডস আছে টিচিং এর। ওকে, এই হচ্ছে সিলেবাস। দেখো কোন জায়গায় আমরা আলোচনা করছি, মেথডস অফ টিচিং, এখানে আমরা পৌঁছে গেছি। মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং। ওকে, এগুলো কি সব আমরা আলোচনা করে নিয়েছি আগের ক্লাসে। আজকে আমরা এগুলোর ইন্ডিভিজুয়াল কিছু মেথডস আলোচনা করব। ওকে, যেগুলো মেনশন আছে ব্রডলি, যে টাইপস মেথডস এর। চলো বেশি টাইম ওয়েস্ট না করে ডাইরেক্টলি শুরু করি। দেখো, ফার্স্ট আমাদের প্রায়োরিটি হচ্ছে এই 10টি ইন্ডিভিজুয়াল মেথড ডিসকাস করা। ওকে, কি কি রয়েছে? লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, হিউরিস্টিক মেথড, ফ্লিপড ক্লাসরুম মেথড, কাইনেস্থেটিক লার্নিং মেথড, ডিসকাশন মেথড, টিম টিচিং মেথড, প্রজেক্ট মেথড, প্যানেল ডিসকাশন মেথড, ব্রেন স্টর্মিং মেথড। বাকি এগুলো ছাড়াও নেক্সট ক্লাসে আমরা আরও ডিসকাস করব 10টা। ঠিক আছে, টোটাল 20টা হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু আমরা স্পেসিফিক মেথডস অফ টিচিং আলোচনা করছি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য অবজেক্টিভস অফ টিচিং অ্যান্ড লার্নিং, তার উপর বেস্ট করে বেস্ট সুইটেবল অ্যাপ্রোচ কি সিলেক্ট করা হয় বাই দ্য টিচার। যখন লেসন প্ল্যান করে টিচার, তখন তো টিচার বুঝতে পারে যে কোন মেথডস ইউজ করে পড়ানো যাবে। কোনো কেমিক্যাল রিয়াকশন বা সায়েন্স এক্সপেরিমেন্ট দেখাতে হলে সেখানে ডেফিনেটলি ডেমনস্ট্রেশন প্রয়োজন আছে। মানে দেখাতে হবে পরপর স্টেপ বাই স্টেপ, বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করতে গেলে পরপর স্টেপ ওয়াইজ যখন কোনো কিছু টিচারকে দেখাতে হয়, তখন সেখানে ডেমনস্ট্রেশন চুজ করতে হবে। এবং যেখানে মনে করবে যে কিছু ফ্যাক্টস বা হিউজ নাম্বার অফ স্টুডেন্টকে আমাকে একটা কি করতে হবে না, কনসেপ্ট বোঝাতে হবে, তখন সেখানে লেকচার মেথড ইউজ করতে পারে। ঠিক আছে, বাট সেটা ডেফিনেটলি অনলাইন আর অফলাইন দুভাবেই হতে পারে। ঠিক আছে, লেকচার মেথড বা যেটা যখন সুইটেবল মনে করবে টিচার, তখন সেইভাবে সেই অ্যাপ্রোচগুলোকে সিলেক্ট করে নেন টিচার। তো আমরা ইন্ডিভিজুয়ালি কিছু কিছু অ্যাপ্রোচ যেগুলো আলোচনা করব টিচিং এর ক্ষেত্রে, মেথডস। ওকে, ফার্স্ট আসছি আমরা লেকচার মেথড। দেখো, লেকচার মেথড বলতে আমরা কি বুঝি, এটা আমরা ফ্যামিলিয়ার এই টার্মটির সাথে অনেক কাল আগের থেকে। ঠিক আছে, লেকচার মেথড, বাট আমরা জানি না যে অ্যাকচুয়ালি এটাই লেকচার মেথড কি। তাহলে লেকচার মেথড, লেকচার মেথড ইজ এ ট্র্যাডিশনাল টিচিং অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল মিন্স হচ্ছে অনেক কাল আগে থেকেই এই অ্যাপ্রোচ ফলো হচ্ছে। ওকে, হোয়ার অ্যান ইনস্ট্রাক্টর বা টিচার ডেলিভার্স ইনফরমেশন ভার্বেলি টু এ লার্জ অডিয়েন্স। ভার্বেলি মানে স্পোকেনিং ওয়ার্ডস ইউজ করে। ঠিক আছে, স্পোকেনিং ওয়ার্ডস ইউজ করে যখন কোনো কিছু কনসেপ্ট লার্জ অডিয়েন্সকে বোঝাচ্ছেন, ঠিক আছে, তখন সেটা হবে লেকচার মেথড। ইট শুড বি অনলাইন অ্যান্ড অফলাইন অলসো। ঠিক আছে, অফলাইন বোথ কন্ডিশনে, বোথ মোড অফ মেথডস আমরা দেখতে পাবো, অনলাইন অফলাইন দুভাবেই দেখতে পাবো এটা লেকচার মেথড হচ্ছে। ঠিক আছে, আর যদি আমরা বাকি অনলাইন অফলাইন তো বললাম, এবার যদি বলি মানে এটা কনভার্ট, সেশন করানো, লেকচার সেশন করানো অনলাইনেও পসিবল, অফলাইনেও পসিবল। ঠিক আছে, দুটো ভাবেই বলতে পারবো এটা আমরা। আর যদি আমরা আরেকটা ক্যাটাগরি যেটা রয়েছে লার্নার সেন্টার্ড অ্যান্ড টিচার সেন্টার্ড, বিকজ এখানে টিচারের রোল বেশি রয়েছে, রোল প্লে করছে কে, টিচার। ঠিক আছে, তো সেই জন্য এটাকে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ বলবো। ঠিক আছে, টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। ক্লিয়ার? এগুলোর সাথে সাথে নোট ডাউন করতে করতে যাও। টিচার সেন্টার্ড এই কারণেই, কারণ এভরিথিং ডিসাইডেড বাই টিচার, হোয়াট এভার পড়ানো হবে, ঠিক আছে, বা সেখানে কিভাবে স্টুডেন্টদেরকে ইভালুয়েশন করা হবে, সবগুলোই কি করছে, টিচারের দ্বারা ডিসাইড হচ্ছে বলে এটা টিচার সেন্টার। আর মোড অফ টিচিং কন্ডাক্টেড যদি বলি, ইট শুড বি অনলাইন অর অফলাইন।
ঠিক আছে। আর এটা ভার্বালি সাধারণত হয়, যেমন আমি তোমাদেরকে বলছি ভার্বালি বলে বলে পড়াচ্ছি। আর ভিজুয়ালাইজেশন ডেফিনেটলি এখানে আছে, দেখতে পাচ্ছ। আরো আমরা আগে দেখি লেকচার মেথড রিলেটেড কি এলিমেন্টস অফ দ্য লেকচার মেথড। লেকচার মেথডে কি কি আমরা এলিমেন্টস দেখতে পাই? এখানে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে হয়, এনকারেজমেন্ট করতে হয়, ঠিক আছে। এঙ্গেজমেন্ট কিভাবে? ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস টু মেনটেন স্টুডেন্ট এঙ্গেজমেন্ট। স্টুডেন্টদেরকে কোয়েশ্চেনিং করা, যেগুলো বোঝানো হচ্ছে সেই রিলেটেড স্টুডেন্টদের থেকে জানতে চাওয়া, তাদের পারসেপশন জানতে চাওয়া টু দিস প্রেজেন্টেড ফ্যাক্টস। ওকে। আর ভিজুয়াল অ্যাডস প্রয়োজন রয়েছে, মানে এই যে আমি তোমাদেরকে স্লাইড দেখাচ্ছি রং বেরঙের, এগুলো থ্রু থেকে তোমাদের মনে হচ্ছে পরের স্লাইডটি কিরকম আসবে, পরে আর কি ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে, ঠিক আছে, রিলেটেড টু দিস লেকচার মেথড যেটা আমরা পড়ছি। তো এইভাবে এঙ্গেজ করা হয় মাল্টিমিডিয়া যে অ্যাডগুলো রয়েছে ভিজুয়াল, সেগুলো ইউজ করে। কোয়েশ্চেনিং টেকনিক যেটা বললাম, কোয়েশ্চেনিং টেকনিকের থ্রু থেকে এঙ্গেজ করানো যেতে পারে। ক্লিয়ার কমিউনিকেশন হবে, স্পোকেন ওয়ার্ড শুড বি ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য স্টুডেন্টস। সে ধরনের টার্মস বা অ্যাক্রোনিমস ইউজ করা যেগুলো স্টুডেন্টদের ক্যাপাসিটির মধ্যে, এগুলো হচ্ছে কি এলিমেন্টস লেকচার মেথডে, ঠিক আছে। এগুলো মেনটেন করতে হয়, তবে গিয়ে লেকচার মেথড এফেক্টিভ হবে। ডেফিনেটলি টিচার এখানে অ্যাক্টিভ রোল প্লে করছে, বাট স্টুডেন্টরা লেস অ্যাক্টিভ থাকছে টিচারের থেকে। আফটার দ্য সেশন টিচার ক্যান ইন্টারাক্ট। আর কখনো কখনো এটা অ্যালাউড থাকে লেকচার সেশনে। আফটার দ্য সেশন, এন্ড অফ দ্য সেশন, স্টুডেন্ট ক্যান ইন্টারাক্ট উইথ দ্য টিচার রিগার্ডিং প্রেজেন্টেড। ওকে। বেনিফিটস কি লেকচার মেথডের? লেকচার মেথডের হিউজ বেনিফিটস রয়েছে। এটা আমরা দেখি যে প্রথমত ওয়ান টু মেনি কমিউনিকেশন সেভস টাইম। যেহেতু এখানে একজন টিচার লার্জ অডিয়েন্সকে কি একটা কন্টেন্ট বোঝাচ্ছেন, তাহলে ওয়ান টু মেনি কমিউনিকেশন সেই জন্যই বলা হচ্ছে, যেটা কি টাইম সেভ করে। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কি বোঝাতে হচ্ছে? ডেফিনেটলি নট। দেখো এখানে হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্টস আছে যাদেরকে একজন মেন্টর বা টিচার বা ইনস্ট্রাক্টর সার্টেন একটা টপিক বোঝাচ্ছেন। স্কেলেবিলিটি সরি ক্যান বি ডেলিভার্ড টু এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস। এখানে লার্জ নাম্বার অফ স্টুডেন্টকে কি না একটা কন্টেন্ট পড়ানো সম্ভব রিয়েল টাইম, এটা ওয়ান্স একবারই আর কি, ঠিক আছে। কন্টেন্ট ডেলিভারি কি থাকে? এফেক্টিভ ফর ইম্পার্টিং লার্জ অ্যামাউন্টস অফ ইনফরমেশন, ঠিক আছে। হিউজ ইনফরমেশন এখানে ডেলিভার করা পসিবল আছে, এটা ওয়ান টাইম, যেখানে হিউজ নাম্বার অফ অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো এগুলো হচ্ছে বেনিফিটস। আরো কিভাবে এনহ্যান্সিং করা যাবে লেকচার মেথডকে? মানে এনহ্যান্সিং কিভাবে করা যায়, মানে বেটার কিভাবে করা যেতে পারে? ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার সেশন করতে হবে, যাতে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে থ্রু ডিসকাশন। ইউজ অফ কেস স্টাডিজ, যেটা পড়ানো হচ্ছে সেই রিগার্ডিং যদি কেস স্টাডিজ প্রেজেন্ট করা হয় স্টুডেন্টদের সামনে, দ্যাট শুড বি মোর এঙ্গেজিং। ওকে, জাস্ট 1 মিনিট চার্জিং করো। আশা করছি বুঝতে পারছো তোমরা যা যা বলা হচ্ছে। লেকচার মেথড পড়ছো তোমরা, ঠিক আছে। টিচিং এর একটা মেথড কি না লেকচার মেথড। তাহলে কেস স্টাডি ইউজ করা, যেগুলো রিয়েল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস বা রিয়েল ওয়ার্ল্ড যে সিনারিও সেগুলোকে প্রেজেন্ট করা, তবে গিয়ে সেই টপিক বুঝতে সুবিধা হবে। নেক্সট আছে পির লার্নিং অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস কোলাবোরেটিভ এক্সারসাইজ করানো বা কোলাবোরেটিভ ওয়ার্ক করানো, টিম ওয়ার্ক স্টুডেন্টদের মধ্যে। এটা কিন্তু আরো এনহ্যান্স করে লেকচার মেথডকে। লেকচার সেশনে যা হলো ডিসকাশন, তাদেরকে গ্রুপ ভাগ করে দাও এবং তাদের কোলাবোরেটিভ ওয়ার্ক বা কিছু টাস্ক দাও। নেক্সট কি বলেছে, বাট চ্যালেঞ্জিং কি কি হয়
বা এগুলোকে তোমরা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো। লেকচার মেথড রিলেটেড ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, কি কি রয়েছে? প্যাসিভ লার্নিং দেখা যায় এখানে, কারণ স্টুডেন্টরা টিচারের থেকে লেস অ্যাক্টিভ থাকে। মেবি সামটাইমস স্টুডেন্টস কি করে না, তাদের এখানে কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করতে পারে না, বিকজ দে আর অ্যাকচুয়ালি লিসনার এখানে। সরি, জাস্ট 1 minute। তো দেখো এখানে কি বলছি না, প্যাসিভ লার্নিং দেখা যায়, কারণ টিচার কি অ্যাক্টিভ রোল প্লে করছেন, অ্যাক্টিভ রোল থাকছে টিচারের, স্টুডেন্টরা সেখানে লিসনার হিসেবে কাজ করছেন, প্যাসিভ রোল বলেই প্যাসিভ লার্নিং এখানে দেখা যায়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ইনফরমেশন ওভারলোড হয়ে যায় সামটাইমস, ঠিক আছে। স্টুডেন্ট মে স্ট্রাগল টু প্রসেস লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, কারণ আমরা একটু আগেই দেখলাম কি না, লেকচার মেথডে হিউজ নাম্বার অফ ইনফরমেশন কি করা হয়, ডেলিভার্ড করা হয়ে থাকে লেকচার মেথডে, যেটা ওভারলোড একটা সিচুয়েশন দেখা দিয়ে থাকে স্টুডেন্টদের মধ্যে। আর এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা চ্যালেঞ্জিং ফ্যাক্টরস রিগার্ডিং লেকচার মেথড। ডাইভার্স লার্নিং স্টাইলস, বিভিন্ন রকমের লার্নিং স্টাইলসও একটা কি চ্যালেঞ্জ, মানে টিচারকে কি করতে হয়, এঙ্গেজ করতে হয়, যে কোর্স কন্টেন্ট প্রেজেন্ট করা হচ্ছে সেটার প্রতি স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে হবে। তাহলে এঙ্গেজ করতে হবে থ্রোলি ওয়ান লিনিয়ার যদি পড়ানো হয় তাহলে সেখানে এঙ্গেজ হতে পারবে, ডেফিনেটলি নট। তাহলে সেখানে ইন্টারেস্টিং ভাবে ওই টপিকটাকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ইনক্লুড করতে হবে, যেটা টিচারের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে থাকে, ঠিক আছে। ডাইভার্স অ্যাকচুয়ালি লার্নিং মডিউলসকে তৈরি করতে হয় ডাইভার্স ভাবে, ঠিক আছে, মানে বিভিন্ন রকম ভাবে সেটাকে তৈরি করতে হয়। সেখানে একই রকম জিনিসপত্র যদি থাকে, একই রকম ভাবে যদি পড়ানো হয়, তাহলে সেটা কি হয় না, স্টুডেন্টদের ক্ষেত্রে বোরিং সিচুয়েশন তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই বোরিং সিচুয়েশনটাকে কাটানোর জন্য কি করতে হয় না, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ইনক্লুড করতে হয় মডিউলের মধ্যে, যেটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, সবসময় পসিবল হয় না, ঠিক আছে। অ্যাসেসমেন্ট কিভাবে করা হয় যদি লেকচার মেথডে পড়ানো হয়, তাহলে অ্যাসেসমেন্ট কিভাবে করা হতে পারে? অ্যাসেসমেন্ট মানে আউটকামটা দেখা, ঠিক আছে। লেকচার মেথডে কোনো একটা টপিক পড়ানো হলো, তাহলে সেটার আউটকামটা কিভাবে দেখতে পারে? রিয়েল টাইম ফিডব্যাক নিয়ে নিতে পারে, টপিক শেষ হলো পড়ানো এবং সেখান থেকে স্টুডেন্টরা কতটা বুঝতে পেরেছে থ্রো কোয়েশ্চেন অ্যান্সার সেশনে হতে পারে রিয়েল টাইম ফিডব্যাক। পির অ্যাসেসমেন্ট হতে পারে। পির অ্যাসেসমেন্টটা কি? পির অ্যাসেসমেন্ট হচ্ছে ধরো যে গ্রুপ করে দিল, ঠিক আছে, স্টুডেন্টদের গ্রুপ করে দেওয়া হলো, তাদের যারা পির মিনস হচ্ছে তাদের ক্লাসমেটস, তো ক্লাসমেটসদের মধ্যে গ্রুপ করে দেওয়া হলো এবং সেই গ্রুপ কি করবে, কিছু টাস্ক পারফর্ম করবে বা তারা নিজে তাদের মধ্যে ইভালুয়েট করবে কুইজ টাইপের, ঠিক আছে। ট্র্যাডিশনাল অ্যাসেসমেন্ট হতে পারে, যেমন রিটেন এক্সাম বা আদার টাইপ অফ যে এক্সামগুলো সাধারণত দেখা যায় সেগুলো করে হতে পারে, এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস। বাট লেকচার মেথডেও এখন অনেকভাবে ইন্টারেস্টিং করে তোলা পসিবল হয়েছে ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ওকে, যেমন ফ্লিপড ক্লাসরুম, ইন্টারেক্টিভ লেকচার, ব্লেন্ডেড লার্নিং, যেগুলো এগুলো কিন্তু লেকচারিং মেথডেরই কি পার্ট, এগুলো কোনো ইন্ডিভিজুয়াল নয়, লেকচার মেথড থেকে এগুলো এসেছে, বাট যেহেতু টেকনোলজির এখানে ইনভলভমেন্ট আছে সেই জন্য নামগুলো আলাদা আলাদা। তাহলে ফ্লিপড ক্লাসরুম বলতে কি বুঝি? ফ্লিপড ক্লাসরুম বলতে আমরা সেই ধরনের ক্লাসরুমকে বুঝি যেখানে বোথ ফিজিক্যাল ফিজিক্যাল সেট আপ অ্যান্ড ভার্চুয়াল সেট আপ দুভাবেই মিক্সড ভাবে যখন আমরা কি করছি ক্লাসটাকে নিচ্ছি। যেমন ধরো এখানে ক্লাস হওয়ার আগে, ঠিক আছে, মানে এটা অফলাইন ক্লাসের কথা বলছি, অফলাইন ক্লাসে যাওয়ার আগে টিচার তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে বা আদার কোনো অ্যাপ হতে পারে, সেখানে আপলোড করে দিল কিছু ফাইলস, ভিডিও লেকচার, ঠিক আছে, সেগুলো স্টুডেন্টরা গো থ্রু করবে আর ক্লাসে যাবে। সরি,
আর ক্লাসে গিয়ে টিচার কি করবেন, সেগুলো রিলেটেড আরো এক্সারসাইজ করাবেন, তাহলে সেটা কি বেটার আন্ডারস্ট্যান্ডিং পসিবল হচ্ছে। তো এই ধরনের একটা কনসেপ্টকে বলে ফ্লিপ ক্লাসরুম। তাহলে কি বললাম, ফ্লিপ ক্লাসরুম মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করে টিচার ক্লাসে যাওয়ার আগেই ক্লাসে যা পড়ানো হবে সেই রিগার্ডিং ভিডিও লেকচার হতে পারে, ফাইলস হতে পারে, পিডিএফ ফরম্যাটে কিছু ফাইলস হতে পারে, ঠিক আছে, এনিথিং এলস, বা কিছু টাস্ক হতে পারে, সেগুলো অনলাইনেই তাদেরকে দিয়ে দিল আগের দিনই। আর পরের দিন ক্লাসে গিয়ে মানে অফলাইন মোডে ক্লাসে গিয়ে সেখানে কি না সেইগুলোই রিলেটেড আরো বেটার বা অ্যাডভান্স লেভেলে গিয়ে বোঝানো হচ্ছে বা সেই রিলেটেড প্রবলেম সলভ করানো হচ্ছে, ঠিক আছে। এরকম একটা মেথডকে কি বলা হয়, ফ্লিপ ক্লাসরুম বলা হয়, যেটা লেকচারিং এর মেথডেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, যেখানে টেকনোলজি ইউজ হচ্ছে। তাহলে এটা গেল একটা, ঠিক আছে। বাট এই সিচুয়েশনটাকে বলে ফ্লিপ ক্লাসরুম। আর এখানে ব্লেন্ডেড লার্নিং কোনটাকে বলা হয়, এটা একটা হচ্ছে কম্বাইন লার্নিং মেথড বা টিচিং মেথড, যেখানে ফেস টু ফেস ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে। আর এটা কি নট অনলি যে অফলাইনে হবে, এটা অনলাইনেও হতে পারে এই ফ্লিপ ক্লাসরুমটা, ঠিক আছে। ফ্লিপ ক্লাসরুমের যে টাস্ক সেশন বা অ্যাকচুয়াল টিচার যেখানে কি করবেন না প্রবলেম সলভ করাবেন, ঠিক আছে, রিগার্ডিং আগের যে ডকুমেন্টসগুলো দিয়েছেন বা ভিডিও লেকচার দিয়েছেন সেই রিগার্ডিং, এটা অনলাইন অফলাইন দুই কেসেই হতে পারে। বাট এখানে ব্লেন্ডেড লার্নিং মানে মিক্সড অ্যাপ্রোচ, ঠিক আছে, যেখানে ফেস টু ফেস কমিউনিকেশন, বুঝবে জিনিসগুলো একই একই রকম লাগবে বাট কনসেপ্ট ক্লিয়ার করবে, ফেস টু ফেস কমিউনিকেশন থাকবে। আর অনলাইনেরও অনলাইনও হতে পারে, অনলাইনও যখন যখন যা প্রয়োজন হবে, অনলাইন অফলাইন দুটোকে মিক্স করে যখন পড়ানো হচ্ছে বেটার, তা স্টুডেন্টদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য যখন বোথ মোড ইউজ করা হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন। অফলাইন মিনস কি ফেস টু ফেস কমিউনিকেশনের থ্রু থেকে, ঠিক আছে, ফিজিক্যালি প্রেজেন্স বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার। তো যখন কম্বাইন করে পড়ানো হচ্ছে তখন সেটা ব্লেন্ডেড লার্নিং, এইভাবে মনে রাখবে। আর ফ্লিপ ক্লাসরুম মানে ক্লাসে যাওয়ার আগে অলরেডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিছু কন্টেন্ট ফেসিলেট করে দেওয়া, আর ক্লাসে গিয়ে সেটা বোথ অনলাইন অফলাইন দুটোই হতে পারে, ক্লাসে গিয়ে সেই রিগার্ডিং প্রবলেম সলভ করানো, এক্সারসাইজ করানো, যাতে স্টুডেন্টদের ওভারঅল ডেভেলপমেন্ট বেটার হয়। ইন্টারেক্টিভ লেকচার বলতে এই যে আমরা অনলাইন বা অফলাইনের থ্রু থেকে যখন পড়ছো তোমরা, ঠিক আছে, তখন সেখানে স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করানো হচ্ছে টেকনোলজিক্যাল ইউজ করে, ঠিক আছে, টেকনোলজিক্যাল ইউজ করে অফলাইনে হতে পারে ভিজুয়ালাইজেশনের থ্রু থেকে, গ্লোবস বা বিভিন্ন ধরনের চার্টস ডায়াগ্রাম এগুলোকে থ্রু স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখানো, ঠিক আছে। আর অনলাইনেও হতে পারে, লেকচার মেথডটা অনলাইন অফলাইন দুভাবেই হতে পারে। বাট ইন্টারাক্টিভ যখন হবে তখন সেটা মডার্ন অ্যাপ্রোচ হলো। আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কি বলে, লেকচার মেথডের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বলতে বোঝায় যেখানে আফটার দ্য সেশন, আফটার দ্য সেশন স্টুডেন্ট allowed to interact with teacher। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো লেকচার মেথড রিলেটেড যা যা পড়ানো হলো। ওকে, নেক্সট কি আছে, নেক্সট আমাদের নেক্সট মেথড আছে, নেক্সট মেথড। ওকে, ডেমনস্ট্রেশন মেথড। প্রচুর ডিস্টার্ব হচ্ছে আজকে, ঠিক আছে, গলাটাতে সমস্যা হচ্ছে আজকে, আমি এখানেই শেষ করছি, ঠিক আছে, সরি, আজকের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে আমাকে, কারণ এটা ইরিটেট করছে। ওকে, নেক্সট ক্লাস কালকে রয়েছে মানডে, এটা অলরেডি আমাদের স্যাটারডে ক্লাস অফ ছিল বলে রিঅ্যারেঞ্জ করা হয়েছে বা রিশিডিউল করা হয়েছে এই ক্লাসটি মানডেতে। ওকে, মানডেতে 8 PM তোমাদের ক্লাস হবে, আর আমরা এইগুলোই কন্টিনিউ করব, চেষ্টা করব বাকি যত এই মেথডসগুলো আছে পড়ানো, ঠিক আছে। বাট ওভারলোড হয়ে যাবে, সেই জন্য কম কম করাই বেটার, কোয়েশ্চেন প্র্যাকটিস করাটা আরও ভালো হবে তখন, ঠিক আছে। আর ম্যাথমেটিক্যাল রিজনিং আমরা তখন ওয়েডনেসডেতে করব, ঠিক আছে, ওয়েডনেসডেতে করবো ম্যাথমেটিক্যাল রিজনিং। আজকের মতো এখানে শেষ করলাম, প্রবলেম হচ্ছে বলে। ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করে নাও, আমি রেকর্ডিংটা অফ করছি, তোমাদের যা কোয়েশ্চেন রয়েছে রিগার্ডিং লেকচার মেথড যা আলোচনা হলো আমাদের সেই নিয়ে কোয়েশ্চেন্স করো। ওকে, রেকর্ডিংটা আমি অফ করলাম, এই অবধি রেকর্ড পাবো।